لبيك لا شريك لك لبيك। আজ পবিত্র হজ, লাখ লাখ মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চে ভিড়, অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কে যানজট। জমে উঠেছে রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাট। দরদাম করে পছন্দের পশু কিনছেন ক্রেতারা, বেশি দামের অভিযোগ। এবং ধোঁয়াশা কাটছে না টঙ্গীর ফয়েল কারখানার আগুনের সূত্রপাত নিয়ে। পরস্পরকে দুষছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও বয়লার পরিদর্শক অধিদপ্তর। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সাইফুল রুদ্র। পালন হচ্ছে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। পবিত্র হজ পালনে আরাফাতের প্রান্তরে জড়ো হয়েছেন লাখ লাখ মুসল্লি। জোহরের নামাজ থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে অবস্থান করবেন, যা হজের ফরজ কাজ। এরপর প্রায় ৮ কিলোমিটার দূরের মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন ও পাথর সংগ্রহ শেষে 10 জিলহজ সোমবার ফজরের নামাজ আদায় করে মিনায় ফিরবেন হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনির মাধ্যমে আল্লাহর কাছে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন মুসল্লিরা। মিনায় ফজরের নামাজ আদায় শেষে রোববার প্রায় 14 কিলোমিটার দূরের আরাফাত ময়দানের উদ্দেশ্যে মুসল্লিরা রওনা হন। ধীরে ধীরে আরাফাত প্রান্তরে জড়ো হতে থাকেন লাখ লাখ মুসল্লি। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবেন তারা। আল্লাহর কাছে পাপ মুক্তির আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে থেকে ইবাদত করবেন। হজের সারাদিন আরাফাতে অবস্থান করা ফরজ। খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করবেন তারা। ৩৫ বছর ধরে খুতবা দিয়ে আসা গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজের পরিবর্তে এবার খুতবা দেবেন গ্র্যান্ড মসজিদের ইমাম ও খতিব মুফতি ডক্টর সালেহিন হুমায়দ। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন মুসল্লিরা। রাতে সেখানে খোলা মাঠে অবস্থান করবেন এবং শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ শেষে মিনায় ফিরবেন মুসল্লিরা। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানি সহ নানা আনুষ্ঠানিকতা শেষে মিনা থেকে মক্কায় পৌঁছে পবিত্র কাবা শরীফ তাওয়াফ সেরে মিনায় ফিরে আসবেন তারা। আর এভাবেই সম্পন্ন হবে হজের সকল আনুষ্ঠানিকতা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 25 লাখ মুসলমান পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন। অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও এবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গেছেন সরকারি ও বেসরকারি মিলিয়ে 1 লাখেরও বেশি মুসল্লি। তাদের চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সহায়তায় কাজ করছে বাংলাদেশ থেকে আসা মেডিকেল টিম ও মক্কার বাংলাদেশ হজ অফিস। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এবার ঈদে ঘরমুখো মানুষের খবর। আর একদিন পরই পবিত্র ঈদ উল আজহা, আর তাই শেষ সময়ে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। সকাল থেকেই দেখা যায় ট্রেন, বাস ও লঞ্চ ঘরমুখো মানুষের ভিড় অনেক বেশি। তবে সড়ক পথে যানজট ও বাড়তি ভাড়া আর ট্রেন ও লঞ্চ সঠিক সময়ে না ছাড়া নিয়ে অভিযোগ আছে যাত্রীদের। তারপরও আপনজনের কাছে যারা যেতে পারছেন তারা আনন্দিত। যত ঝক্কিই হোক যেতে হবে বাড়ি, প্রিয়জন যে অপেক্ষায়। আর তাই তো নগরের যান্ত্রিকতা পেছনে ফেলে পল্লীপানে ছুটে চলা। রোববার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বলে দিচ্ছে কতটা উৎকণ্ঠায় তারা। আন্তনগর ট্রেনগুলো ঠিক সময়ে ছেড়ে গেলেও দূরপাল্লার ট্রেন ছেড়ে যাচ্ছে কিছুটা বিলম্বে। 7-8 বছর পর যাচ্ছে দাদু বাড়িতে, আর গাড়িতে তো একটু ভিড় হবেই, তাও মজা। নিজের জান কোরবানি করে দিব, তাও কোরবানিটা গ্রামে গিয়ে করতে হবে সবার সাথে। অপেক্ষার চাইতে বড় প্রশান্তি হলো বাড়িতে যাওয়াটা। বারাবত এক্সপ্রেস ট্রেনটা এয়ারপোর্ট স্টেশনে ভ্যাকাম ড্যাশের কারণে এবং সুন্দরবন ট্রেনের ভ্যাকাম ড্যাশের কারণে লাইন ব্লক হয়ে যায়, যেই কারণে বিমানবন্দর থেকে ঢাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এখন আর সমস্যা নেই,
তা আশা করি সমস্যাটার থেকে আমরা বিকেলের ট্রেনগুলি মোটামুটি যথাসময়ে ছাড়তে পারবো। সড়কপথের যাত্রীরা রেলপথের তুলনায় রয়েছেন বেশি ভোগান্তিতে। ঢাকা থেকে যে বাসটি সময় মতো ছাড়ার কথা তা নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছতে না পারায় দীর্ঘ সময় কাউন্টারে অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা আমরা বাস স্ট্যান্ডে বাচ্চা নিয়ে অপেক্ষা করতেছি। ভাড়া হওয়া হচ্ছে 200 টাকা, সেই জায়গায় সে যাত্রীদের কাছ থেকে 500 টাকা করে, ইভেন 800 টাকা করে ভাড়া নিচ্ছে। দাদু দাদুর সবাইকে দেখবো, চাচা চাচিকে দেখবো, অনেক ভালো লাগবে তাদের সাথে ঈদটা কাটাতে পারলে। অন্যদিকে রোববার সকাল থেকে সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। রোববার 100-র বেশি লঞ্চ সদরঘাট ছেড়ে যাবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তবে সঠিক সময়ে লঞ্চ না ছাড়ায় কিছুটা ক্ষোভ থাকলেও স্বজনের সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষায় তা মুছে যায়। আর কি সবাই মিলে একসাথে হওয়া, পাশাপাশি মানে অনেকের সাথে দেখা হয় না, ছোটবেলার বান্ধবীরা দিয়ে এদের সাথে দেখা হয়। কষ্ট তো একটু হবে, কিন্তু মজাও তো হবে একসাথে গেলে। অধিকাংশ এরই মধ্যে ঢাকা ছেড়ে যাওয়ায় আগামীকাল থেকে যাত্রী চাপ কিছুটা কমবে বলে জানান পরিবহন কর্তৃপক্ষ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাটে আছেন তাফসির বাবু। ঘরে ফেরা মানুষের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, রুদ্র, সদরঘাট লঞ্চ টার্মিনালে আমি এই মুহূর্তে রয়েছে। এখানে এই মুহূর্তে যেটি হয়েছে যে 40টির মতো লঞ্চ এখান থেকে ছাড়ার অপেক্ষায় রয়েছে এবং আমরা যদিও দেখেছি যে প্রায় প্রত্যেকটি লঞ্চেই কম বেশি যাত্রী ভরেছে, তারপর লঞ্চগুলো ছাড়ছে না। আর ঈদের সময় তো আসলে সারাদিনই এমনি সময় শখানেক লঞ্চ ছাড়ে, আর ঈদের সময় নিশ্চয়ই আরও বেশি ছাড়বে। আমরা যেটা দেখেছি যে বিকেলের পরে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছেন, যেহেতু যারা আসলে ঈদের আগের দিন সাধারণত কোনো ধরনের বেসরকারি বলেন কোনো প্রতিষ্ঠানই খোলা থাকে না, যার ফলে আজকেই বলা যায় যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ যে কার্যদিবস সেটি আজকে ছিল এবং অনেকে অফিস করে সোজা চলে এসেছেন এই লঞ্চ ঘাটে, যার ফলে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটি লঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং যারা যে লঞ্চে যাবেন সেই লঞ্চগুলোতে উঠে তারা যাত্রা করছেন। আর মানুষের ক্ষেত্রে আমরা বলবো যে দেখেছি যে লঞ্চে শুধু যে ডেক কিংবা সিট সেগুলো যে ভরেছে সেগুলো নয়, অনেক লঞ্চে আমরা দেখেছি যে একেবারে ছাদেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ অবস্থান নিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি এমভি টিপু নামে একটি লঞ্চ এখানে এত বেশি যাত্রী ভরেছিল যে সেটি ছাড়ার আগে অনেকটা বিপজ্জনকভাবে কাত হয়ে যাচ্ছিল এবং যার ফলে সেই লঞ্চ থেকে তড়িঘড়ি করে লাফিয়ে যাত্রীরা নেমে এসেছিলেন। পরে যথারীতি সেই লঞ্চটি থেকে অনেক যাত্রী নামার পর সেটি আবারও ছেড়ে গেছে। তো এরপরও কিন্তু আমরা দেখেছি যে ছাদে যাত্রী উঠানোর যে প্রক্রিয়া সেটি থামছে না। বলা যায় যে যাত্রীর যে খিদে লঞ্চ মালিকদের সেটি বলা যায় যে এখনো পূরণ হচ্ছে না। এত মানুষ আসলে লঞ্চে উঠে কোথায় দাঁড়াচ্ছেন সেটিও অবশ্য একটি বিবেচনার বিষয়। তবে আমরা দেখেছি যে বিভিন্ন লঞ্চের সামনে ভলেন্টিয়াররা রয়েছেন, তারা অনেক সময় বলছেন যে যাত্রী বেশি যেন না ওঠানো হয়। আর এখানে যে 40টি লঞ্চ রয়েছে এর মধ্যে বরিশাল, পটুয়াখালী সহ ভোলা সহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে এই লঞ্চগুলো ছেড়ে যাবে। লঞ্চ মাস্টাররা আমাদেরকে বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত যাত্রী সেটি হলেই তারা ছেড়ে দেবেন। এছাড়া বিভিন্ন লঞ্চের নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময় সীমা মেনেও তারা লঞ্চগুলো ছাড়বেন। তবে এখানে গাট্টি বোচকা নিয়ে যেসব যাত্রী আসছেন তারা কিন্তু বলা যায় সদরঘাট টার্মিনালে ঢোকার অনেক আগে থেকেই তারা পায়ে হেঁটে এখানে আসছেন। তো একটু ভোগান্তি তো তাদের হচ্ছেই, কিন্তু যেহেতু তারা ঈদে বাড়ি ফিরছেন সেহেতু আমরা প্রত্যেকের মধ্যেই দেখেছি যে কষ্ট হলেও তাদের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস কিংবা আনন্দের আভা তাদের চোখে মুখে ফুটে উঠেছিল এবং সেটি আসলে সবচেয়ে বড় পাওনা যে তারা কষ্টের মধ্যেও একটু আনন্দ নিয়েই বাড়ি ফিরছেন সবার সাথে ঈদ করতে। তো এই ছিল আসলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ খবর। রুদ্র। দর্শক, সদরঘাট থেকে বাড়ি ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। হাইওয়ে পুলিশ জানায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপার আজও ধীরগতি হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে যানবাহনের সংখ্যা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা পর্যন্ত ধীরগতিতে চলছে যানবাহন। একই সঙ্গে রাজধানীমুখী গরু ভর্তি ট্রাক চলাচলের কারণে গাজীপুরের কোনাবাড়ি থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত 30 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, এই মুহূর্তে গাজীপুরে চন্দ্রায় আছেন রিপোর্টার শাতিলা শারমিন। যানজটের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
সাতিলা, কেমন দেখছেন এখন অবস্থা? এই মোড়টিতে জাফর এইটাই হচ্ছে অবস্থা যে এখানে যে চন্দ্রা থেকে যে গাড়িগুলো আসলে টাঙ্গাইলের দিকে ঢুকছে এলেঙ্গা পর্যন্ত যে জ্যামটি রয়েছে সেই জ্যামটি কিন্তু আসলে এখনো রয়েছে। গাড়ি চলাচল যেটি জানিয়েছিলাম যে আগের চেয়ে একটু ভালো হয়েছে, কিন্তু সেই ভালোর পরিমাণটা কিন্তু এরকম না যে গাড়িটা খুব ভালোভাবে যেতে পারছে, থেমে থেমে গাড়িকে যেতে হচ্ছে। আর সবচেয়ে যে সমস্যার বিষয়টি ট্রাফিক পুলিশকে আসলে নিয়ন্ত্রণ করতে হচ্ছে তা হচ্ছে প্রচন্ড মানুষের ভিড়। এখানে যেমনটি আপনারা জানেন যে গাজীপুর এলাকা আসলে গার্মেন্টস প্রধান একটি গার্মেন্টস শ্রমিকরা এখানে থাকেন এবং এখানে অসংখ্য গার্মেন্টস কারখানা রয়েছে। তো সেই জন্যই এই জায়গাটিতে যে গার্মেন্টস ছুটি হবার পরে যে পোশাক শ্রমিকদের যে বাড়ি ফেরার যে ভিড়টি, সেই ভিড়টা কিন্তু সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। এবং এখানকার যে বাসের টিকিট আগে থেকে না করে যারা আসলে বাড়িতে যেতে চান কিংবা বাসের টিকিট করার পরও যারা আসলে শিডিউল বিপর্যয়ের কারণে বাসে যেতে পারছেন না, তারা কিন্তু বিভিন্নভাবে ভেঙে ভেঙে তাদের যা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। সেই মানুষদের সেই ঘরমুখী মানুষের ভিড় কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। সেই ভিড়টি নিয়ন্ত্রণে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। আর ট্রাফিক পুলিশের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে আসলে বিভিন্ন যানবাহন নষ্ট হয়ে যাবার কারণে, বিশেষ করে গরু কোরবানির পশুর যে ট্রাকগুলো, সেই ট্রাকগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আসলে তাদেরকে আরো বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে এই পুরো এই যে চন্দ্রা থেকে আসলে এই জায়গার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে। আরেকটি জিনিস জানিয়ে রাখি সেটি হচ্ছে যে মানুষের ভোগান্তির কথা যদি বলি, সেটি যেমন রয়েছে তেমনি কিন্তু একটি উৎসবের আমেজ, বরাবরের মতোই বাঙালির চিরায়তন যে উৎসবের আমেজ সেটি কিন্তু এখানে এসে দেখতে পেয়েছি। এবং মানুষের যে শেষ সময়ের যে বাড়ি ফেরাটা, সেই ভিড়টা কিন্তু এখানে পুরোপুরি রয়েছে। আর অবস্থার ক্রমশই উন্নতি হচ্ছে। হয়তো কতক্ষণ পরে দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গগামী মানুষ তাদের যে বাসের যে শিডিউল বিপর্যয় হয়েছে সেটির উপর এই ট্রাফিকের যে নিয়ন্ত্রণ সেটি ফলাফল বর্তাবে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। তো এই ছিল চন্দ্রার চৌরাস্তা থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে হয়তো আরো জানিয়ে দিতে পারবো। জাফর। দর্শক, গাজীপুরের চন্দ্রা থেকে ঘরমুখো মানুষের যানজটে পড়ে থাকা ভোগান্তির কথা জানাচ্ছিলেন রিপোর্টার সাতিলা শারমিন। ঈদকে সামনে রেখে কয়েকটি মহাসড়কে যাত্রী ভোগান্তির কারণে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে মহাখালী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে গঠিত ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন। দৌলতদিয়া ঢাকা টাঙ্গাইলের একটা অংশ, ঢাকা চট্টগ্রামের একটা অংশ, 4 লেন 8 লেন দিয়ে গাড়ি এসে যদি 2 লেনের ব্রিজে উঠে, প্রবলেম সেখানে হবেই। গরুরাট আছে, পশুবাহী গাড়িগুলো একেবারেই ধীরে চলে, কাজে গাড়ির গতি ধীরগতি হয়েছে, কিন্তু স্টাক আপ হয়েছে এমন একটা নজির নেই। 3টি পয়েন্টে সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করছে এবং দায় স্বীকার করছে। কুমিল্লার মেঘনা ও গোমতী সেতু 2 লেন থাকায় 4 লেনের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোনো সুফল পাচ্ছেন না যাত্রী ও চালকরা। প্রতিদিনই সেতুর দুপাশে তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে তাদের। এ বিষয়ে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না গেলেও বিশেষজ্ঞরা বলছেন 4 লেন চালুর আগেই বিষয়টি বিবেচনায় রাখলে এ সমস্যার সৃষ্টি হতো না। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত করার লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত 4 লেনের কাজ শুরু হয় 2011 সালে। আর চলতি বছরের 2 জুলাই 190.48 কিলোমিটার দৈর্ঘ্যের 4 লেনের এই মহাসড়ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কিন্তু কুমিল্লার মেঘনা ও গোমতী সেতু এখনো 2 লেন থাকায় এ সড়ক পথের তেমন সুফল পাচ্ছেন না চালক ও যাত্রীরা। তাদের অভিযোগ, কুমিল্লার দাউদকান্দির টোল প্লাজা এবং মেঘনার গোমতী সেতুর কারণে প্রতিদিনই 8 থেকে 10 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এমনকি ঈদের যানবাহনের চাপ বাড়ায় ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থাকতে হচ্ছে ঘরমুখো মানুষকে। ফেনী থেকে এখানে চলে আসছে 2 ঘন্টা, কোনো জাম নাই, কোথাও জাম নেই, শুধু এই ব্রিজ থেকে এদিকে। যেখানে মাইতাম মনে করেন 3-4টি
সাইড টিপ ডেলি এই জায়গায় কোনো অ্যাক্টিভি মারতে হইতেছি না। তবে পরিকল্পনা ছাড়াই প্রকল্প বাস্তবায়ন করায় ক্ষোভ জানিয়ে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি বিশেষজ্ঞদের। এই সেতুগুলো যদি 4 লেনে উন্নীত না হয় তাহলে এখানকার যে যাত্রী সাধারণ তারা এর উপকার থেকে বঞ্চিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে হাইওয়ে পুলিশ জানিয়েছে যানজট নিরসনে অব্যাহতভাবে কাজ করছেন তারা। আমরা তো দেখতেই পাচ্ছেন যে যথাসাধ্য আমাদের অফিসাররা সহ প্রত্যেকটা ফোর্স কিভাবে কষ্ট করছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জানিয়েছেন মহাসড়ককে যানজট মুক্ত করতে মেঘনা ও গোমতী সেতু 4 লেনের সম্প্রসারণ করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। বাংলা সময় আরো থাকছে। ঈদের টানা ছুটিতে সিলেটে পর্যটকের ঢল নামার প্রত্যাশা। হোটেল মোটেল রিসোর্টে বুকিং শেষ। ভ্রমণ নিরাপদ করতে টুরিস্ট পুলিশের ব্যাপক প্রস্তুতি। টঙ্গীর বেসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েল কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে এখনো ধোঁয়াশা কাটছে না। বয়লার পরিদর্শন কর্তৃপক্ষ এটিকে গ্যাস থেকে সৃষ্ট দুর্ঘটনা বললেও তা মানতে নারাজ গ্যাস সরবরাহকারী কর্তৃপক্ষ তিতাস গ্যাস। সকালে ক্ষতিগ্রস্ত কারখানাটি পরিদর্শন শেষে বয়লার পরিদর্শক বলেন অক্ষত আছে কারখানাটির বয়লার কক্ষ। অন্যদিকে তিতাস গ্যাস বলছে গ্যাস লাইনের কোনো ত্রুটির কারণে এত বড় অগ্নিকাণ্ড ঘটেনি। শনিবার সকালে হঠাৎই দাউ দাউ আগুনে জ্বলে ওঠে টঙ্গীর বেসিক শিল্পনগরীর টাম্পাকো ফয়েলস লিমিটেডের ওই কারখানাটি। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে ওই ভবনের বিভিন্ন অংশে। এক পর্যায়ে পুরো ভবনটি ভস্মীভূত হয় আগুনে। ঘটনার শুরুতে জানা যায় আগুনের সূত্রপাত কারখানায় ব্যবহৃত বয়লারের বিস্ফোরণ থেকে। দিনভর জ্বলতে থাকা আগুনের কাছে অসহায় দমকল কর্মীরাও কেউ প্রবেশ করতে পারেননি ওই ভবনের ভেতরে। কিন্তু সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে বয়লার পরিদর্শক জানান বয়লার রুম অক্ষত আছে, আগুন লেগেছে গ্যাস লাইন থেকে। বয়লার থেকে অ্যাক্সিডেন্ট হলে বয়লার রুমটা আগে ক্ষতিগ্রস্ত হবে। আমি যতদূর শুনলাম যে বয়লারটা এখনো অক্ষত আছে, বয়লার রুম থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ততদূর শুনছি যে এখানে গ্যাস রুম থেকে নাকি অ্যাক্সিডেন্টটা, বয়লার থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এখন পর্যন্ত আমি নিশ্চিত। বয়লার পরিদর্শকের এমন বক্তব্যের পর তিতাস গ্যাসের টঙ্গী এলাকার ব্যবস্থাপক সময় সংবাদকে জানান গ্যাস লাইনের কোনো ত্রুটি থাকার তথ্য তাদের কাছে ছিল না। উনি কিভাবে বলছেন সেটা আমি জানি না, কোন দৃষ্টিতে বলছেন, উনি কিভাবে ভিতরে প্রবেশ করলেন তো জানি না। কিন্তু আমাদের যে দৃষ্টিতে আমরা দেখে যাচ্ছি যে এখন আমাদের হাউস লাইন বা এই রুমগুলা এখনো অক্ষত আছে, এরকম যে লিকেজ বা কোনো আলামত আমরা এখনো দেখতেছি না। সরকারি দুটি দপ্তরেরই কর্মকর্তারা জানিয়েছেন পুরো বিষয়টির তদন্ত না শেষ হওয়া পর্যন্ত ঠিক বোঝা যাবে না কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছিল। এরই মধ্যে ওই ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 25 জন মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। টঙ্গীর বেসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েল কারখানা থেকে আরো 4 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাফিন জাহিদ। আমরা সবশেষ খবর জানবো তার কাছ থেকে। শাফিন। জি জাফর, আপনি জানেন যে গতকাল কিন্তু টঙ্গী এলাকার একটি শিল্প কারখানায় কিন্তু বয়লার বিস্ফোরণের ঘটনার ফলে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তো আমি এই মুহূর্তের খবর যদি জানাতে চাই তাহলে বলবো যে কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সহায়তায় কিন্তু উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিস। তো কিছুক্ষণ আগে কিন্তু ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলাকালীন এই ভিতর থেকে অর্থাৎ ধ্বংসস্তূপের মধ্য থেকে কিন্তু চারটি মৃতদেহ নিয়ে এসেছে, বের করে নিয়েছে এবং সেটি অ্যাম্বুলেন্সে করে কিন্তু কিছুক্ষণ আগে বের করে নিয়ে যাওয়া হয়েছে। তো ফায়ার সার্ভিস কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ 4টা থেকে তাদের উদ্ধার তৎপরতা কাজ শুরু করেছে এবং তারা বলছেন যে আগুন এবং ধোঁয়া কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে তাদের। কিন্তু এই যেই কারখানার যে অংশটিতে আগুন লেগেছিল তার আশপাশে যে 3টি ভবন অর্থাৎ 3 তলার 2টি ভবন এবং সাথে আরো একটি ভবন আছে, সেই ভবনটি কিন্তু সেই ধসে যাওয়ার কারণে কিন্তু তার ভিতরে কিন্তু প্রবেশ করতে পারছেন না। ফলশ্রুতিতে কিন্তু দেখা যাচ্ছে যে উদ্ধার কাজের কিছুটা বিঘ্ন হয়তো ঘটছে। তারপরেও গত 2 ঘন্টা আগে থেকে এখন পর্যন্ত উদ্ধার কাজ করে কিন্তু এখন পর্যন্ত 24 ঘন্টা কিন্তু এই উদ্ধার তৎপরতা চলবে এবং এই 24 ঘন্টার মধ্যে যারা ভিতরে আছেন তারা যে অবস্থায় আছেন, যদি কেউ জীবিত অবস্থায় থাকে কিংবা যদি কারো মৃতদেহ এখনো পাওয়া যায় সেই অবস্থায় অক্ষত অবস্থায় সেই মৃতদেহগুলো কিংবা জীবিত অবস্থায় কেউ থাকলে তাদেরকে উদ্ধারের কাজ তারা আগামী 24 ঘন্টা পর্যন্ত চালিয়ে যাবে বলে এই বিষয়টি বলেছেন। আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ধোঁয়া কিন্তু কিছুটা বের হচ্ছে এবং এগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু
ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছেন কিন্তু সেই গতকাল থেকেই। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে গাজীপুর জেলা প্রশাসক এবং সেই সাথে কিন্তু নিহতদের প্রত্যেকের পরিবারকে কিন্তু টাকা দেওয়ার, আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন। এছাড়াও ঘটনা তদন্তে কিন্তু ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পৃথক পৃথক কিন্তু আলাদা কয়েকটি কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তো বলা যায় মোটামুটি যে এখন পর্যন্ত 4টি মৃতদেহের সন্ধান পাওয়া গেছে, ভিতরে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে জাফর আপনার মাধ্যমে আরো তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আমার কাছে কোনো তথ্য আসে। তো আমার কাছে টঙ্গী এলাকা থেকে এই ছিল সবশেষ খবর। জাফর। দর্শক, শাফিন জাহিদ জানাচ্ছিলেন যে টঙ্গীর বিসি শিল্প এলাকার টাম্পাক ও ফল কারখানায় যে আগুন লেগেছিল, তো সেখান থেকে গতকাল পর্যন্ত 25 জনের লাশ পাওয়া গেল, আজ আরো 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। তো সেখান থেকে সর্বশেষ খবর তিনি জানাচ্ছিলেন আমাদেরকে। এবার কুরবানির পশুর হাটের খবর। ঈদের আর একদিন বাকি, তাই শেষ সময়ে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম রাজধানীর পশুর হাটগুলো। পছন্দের পশু কিনতে এক হাট থেকে আরেক হাটে ছুটছেন নগরবাসী। বাড়তি চাহিদার বিষয়টি মাথায় রেখে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ গবাদি পশু নিয়ে হাটে এসেছেন ব্যাপারীরা। পছন্দ আর দরদাম করে পশু কিনছেন ক্রেতারা। গেল বছরের তুলনায় এবার দাম অনেক বেশি বলে মনে করছেন তারা, তবে ক্রেতাদের এমন দাবি মানতে নারাজ বিক্রেতারা। এদিকে নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর হাটগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এদের বাকি আর মাত্র একদিন, আর তাই শেষ সময়ে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম পশুর হাটগুলো। আর এই মুহূর্তে খুলনার জোড়াহাটে আছেন তরিকুল ইসলাম, পশুর হাটের খবর জানতে যাচ্ছি তার কাছে। তরিকুল। রুদ্র, এই মুহূর্তে খুলনার জোড়াগেট যে কোরবানির পশুর হাটের অবস্থা যেটি বলা যায় এক কথায় যে হাটটি এখন জমজমাট অবস্থা বিরাজ করছে। অর্থাৎ এখানে মানুষ আসছেন, পছন্দ মতো গরু কিনছেন এবং কিনে নিয়ে তারা বাড়ি ফিরছেন। এবং এর পাশাপাশি আরেকটি সেটি হচ্ছে যে গরু একদিক থেকে বিক্রি হচ্ছে, অন্য দিক থেকে কিন্তু গরু ঢুকছে। অর্থাৎ ট্রাকে অনেক গরু আসছে পর্যায়ক্রমে। আমরা সকাল থেকেও আমরা জিনিসটি আমরা দেখেছি যে দৃশ্যটি যে সকাল থেকে গরু আসা শুরু করেছে গতকালের তুলনায়, এবং দিন যত বাড়ছে কিন্তু মানুষ হাটের দিকে, কোরবানির পশুর হাটের দিকে কিন্তু মানুষের ভিড় তত বাড়ছে। তো আমরা বিকালের যে ভিড়টি দেখেছিলাম তার থেকে এখন কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় এক কথায় বলা যায়। এবং এখানে বিক্রেতাদের সাথে যে বিষয়টি আমরা চোখে পড়েছে সেটি হচ্ছে যে বিক্রেতারা কিন্তু এখানে গতকালের তুলনায় দামটা বিকাল থেকে গরু প্রতি 10,000, 5,000 থেকে 10,000 পর্যন্ত কম চাচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে ক্রেতা গত কয়েকদিন বাজার পর্যবেক্ষণ করেছেন এবং আজকে যেহেতু আর একদিন বাকি রয়েছে গরুগুলো বিক্রি করে তাদের আবার ফিরতে হবে। বিভিন্ন উপজেলা এবং জেলা থেকে কিন্তু গরু আসছে এবং তারা ফিরে যেহেতু যাবেন সেহেতু কোনো রকম একটু তাদের পর্তায় পড়লেই কিন্তু তারা গরুটি বিক্রি করে চলে যাবেন। তো এইভাবেই কিন্তু গরু কেনা বেচা হচ্ছে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু ভিড় যেহেতু বাড়ছে, গরু বিক্রির হারও তত বাড়ছে। এবং আমরা হাসিলঘর থেকে যে সিটি কর্পোরেশনের কর আদায় বিভাগ সেখানে থেকে যে খবরটি পেয়েছি যে 5টা নাগাদ সেখানে 60 লাখ টাকা পর্যন্ত তারা আদায় করতে পেরেছিল এবং এখন যেটি সর্বশেষ যেটি আমরা জানতে পেরেছি সেখানে প্রায় 1.25 কোটি টাকার মতো তারা আদায় করেছেন। এবং গত বছরের তুলনায় এবছর রেশিও অনুযায়ী যদিও কম এখনো পর্যন্ত গরু বিক্রি হয়েছে, তবে আশা করছেন তারা যে এখানে এই জোড়াগেটের পশুর হাট থেকে আরো বেশি কর আদায় তারা সেটি গতবার ছিল প্রায় 2.25 কোটি টাকায় এবং এবছর তারা আরো বেশি আশা করছে যে 2 কোটি ছাড়াবে এরকম রাজস্ব আদায় হতে পারে বলে এখানকার আশা করছেন। তো গত বছর প্রায় 10,000 গরু বিক্রি হয়েছিল, তো এবছর আরো বেশি বিক্রি হওয়ার আশা করছেন বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রুদ্র খুলনার কোরবানির জোড়াগেট কোরবানির পশুর হাট থেকে সর্বশেষ খবর। খুলনার জোড়াহাট পশুরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। বাংলার সময় আরো থাকছে। দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত 4, আহত হয়েছেন প্রায় অর্ধশত। এবার ঈদে টানা ছুটি থাকায় সিলেটে পর্যটকদের ঢল নামবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এরই মধ্যে সরকারি পর্যটন মোটেল সহ উন্নত মানের সবগুলো হোটেল ও রিসোর্টও বুকিং হয়ে গেছে।
এদিকে গত 2 মাসে জাফলং ও বিছানাকান্দিতে পানিতে ডুবে 5 পর্যটকের মৃত্যুর বিষয়টি বিবেচনায় রেখে এই ঈদে দুর্ঘটনা এড়িয়ে পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে ট্যুরিস্ট পুলিশও নিয়েছে ব্যাপক প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। চা বাগান, হাওর, নদী, পাথর আর পাহাড় এইসবের সৌন্দর্য একসঙ্গে দেখা মিলবে সিলেটে। দেখা মিলবে ভারতের মেঘালয় পাহাড়ের সারি সারি ঝর্ণাধারা। আছে অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার কিংবা শ্রী চৈতন্যের জন্মস্থান। এজন্য বছর জুড়েই পর্যটকের ঢল নামে সিলেটে। ঈদ মৌসুমে তা বেড়ে যায় কয়েক গুণ। আর এবার ঈদে লম্বা ছুটি থাকায় সিলেট হয়ে উঠবে পর্যটকের নগরী, এমনটাই বলছেন হোটেল মালিকরা। সিলেটে কিন্তু মানুষের আকর্ষণ দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত আমরা হোটেলে যথেষ্ট পরিমাণ ছাড়া পাচ্ছি। আশা করছি ঈদের আগে প্রায় সব হোটেলেই অকুপেন্সিটা ফুলফিল হয়ে যাবে। গত রোজার ঈদের পর থেকে এখন পর্যন্ত বুয়েটের 2 শিক্ষার্থী সহ 5 পর্যটকের মৃত্যু হয়েছে জাফলং ও বিছনাকান্দিতে। এবার দুর্ঘটনা এড়াতে পর্যটন কেন্দ্রে থাকবে ট্যুরিস্ট পুলিশ। জাফলং, লালাখাল, বিছনাকান্দি এবং রাতারগুলে 4টা ট্যুরিস্ট স্পটে আমরা আমাদের পুলিশ দিয়ে টুরিস্টদের আনন্দ ভ্রমণটাকে নিরাপদ করার জন্য আমরা চেষ্টা করে থাকি। এবারের ঈদে আমাদের 4 জায়গাতে পুলিশ মোতায়েন থাকবে। এদিকে পর্যটন কেন্দ্রের সড়কগুলোর বেহাল অবস্থা পর্যটকদের আনন্দে ভাটা ফেলতে পারে। ঈদের আগে সংস্কার আছে, আমাদের মেইনটেনেন্স আছে, রাস্তাতে তারা অলরেডি তারা ইকুইপমেন্ট নিয়ে আসছে, ইকুইপমেন্ট নিয়ে তারা কাজ শুরু করেছে। নতুন নির্মাণ না করে এখন যান চলাচলের উপযোগী রাখা যায় সেইভাবে তারা কাজ করতেছে। এতদিন মানুষ জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, পান্থুমাই ও লালাখালে গেলেও এবার নতুন আবিষ্কৃত ভোলাগঞ্জ 0 পয়েন্টেও ঢল নামতে পারে পর্যটকদের। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। আগামী নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টিকে জনগণ নির্বাচিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে রংপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় আগামী 1 অক্টোবর রংপুর থেকে জাতীয় পার্টি নির্বাচনী কার্যক্রম শুরু করবে বলেও জানান তিনি। সুষ্ঠু নির্বাচন জাতীয় ভালো করবে এটা আশা করি। আমরা সংগঠন শক্তিশালী করছি। 1 অক্টোবর থেকে সিলেটে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং সারা বাংলাদেশে আমরা এই আগামী বছরের মধ্যে শেষ করে ফেলব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। জঙ্গিবাদ দমনের নাম করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাংলাদেশকে একটা অকার্যকর জঙ্গি রাষ্ট্রে পরিণত করবার জন্য এই সরকার সবচেয়ে বড় কাজ করেছে এবং আজকে তারা প্রশ্রয় দিচ্ছে এই জঙ্গিবাদকে এবং এই জঙ্গিবাদের নাম করে আজকে গ্রামে গ্রামাঞ্চলে পর্যন্ত সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, তাদেরকে জঙ্গি মামলা দিতে হচ্ছে। এই দেশের মানুষ কখনোই একটা অগণতান্ত্রিক ব্যবস্থা মেনে নেয়নি। এই দেশের মানুষ কখনোই স্বৈরাচার একনায়কতন্ত্রকে সহ্য করেনি। তারা এইভাবে এবারও তারা কখনোই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে যথাসময়ে অনুষ্ঠিত হবে। সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে 2019 সালেই হবে। নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। নির্বাচনের পূর্বে তফসিল ঘোষণার আগেই সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে হয়তো আলোচনা করেই সকলেই যাতে নির্বাচনে অংশ নেয় সে ব্যাপারে সরকার। সাভারে গুলিতে আনোয়ার নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, ভোরে আশুলিয়ার জিরাবো এলাকায় আনোয়ার ও তার বাহিনীর লোকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে আনোয়ার মারা যায়। অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত আনোয়ার হোসেন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধশত। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মালিবাগ এলাকায় একটি ট্রাক পেছন থেকে একটি যাত্রীবাহী লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লেগুনার এক যাত্রী নিহত হন। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের কালীহাতি এলাকায় একটি পণ্যবাহী ট্রাক উল্টে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। একই সময়ে শাল্লা এলাকায় অপর একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত 3 জন আহত হন।
এদিকে ঝিনাইদহে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও 25 জন আহত হয়েছেন। এছাড়া মানিকগঞ্জের বানিয়াজুড়ি এলাকায় বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 12 জন আহত হন। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। আজ পবিত্র হজ, লাখ লাখ মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চে ভিড়, অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কে যানজট। জমে উঠেছে রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাট। দরদাম করে পছন্দের পশু কিনছেন ক্রেতারা, বেশি দামের অভিযোগ। এবং 35 ঘন্টা পর টঙ্গীর ফয়েল কারখানার ধ্বংসস্তূপ থেকে 6 জনের লাশ উদ্ধার। আগুনের সূত্রপাত নিয়ে পরস্পরকে দুষছে তিতাস গ্যাস ও বয়লার পরিদর্শক অধিদপ্তর। এ ছিল বাংলার সময়ের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।